সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ভিসা নীতির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক পালন করবে বাংলাদেশ। এভারেস্টের পর লোৎসে পর্বতচূড়ায় বাবর আলী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিকদের উপর হামলায় আহত 10। ইরানকে সহযোগিতার অনুরোধ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা পালন। এবং 58 লাখ টাকায় দল পেলেন তাসকিন, লিটন মুশফিককে কিনল না কেউ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সোমবার দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছে। বিবৃতিতে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন। সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন। আরও বলা হয়েছে, সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পাইয়ে দেওয়ার জন্য তার ভাইয়ের সঙ্গে যোগসাজশ করেছেন জেনারেল আজিজ আহমেদ। তাছাড়া তার ভাইয়ের অপরাধ সত্ত্বেও তাকে বাঁচাতে দুর্নীতির আশ্রয় নেন বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্র, যার ধারাবাহিকতায় আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থা। এদিকে আজিজ আহমেদের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 7031 অব দ্য অ্যানুয়াল ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের অধীনে। যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি ঘোষণা করেছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ সকলের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গত 19 মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভাবে শোক পালন করা হবে। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 11 বছর পর মাউন্ট এভারেস্ট শীর্ষে আরোহণ করে গত 2 দিন ধরে বাংলাদেশের পাহাড়প্রেমী মানুষের মাঝে আনন্দের কম্পন বইয়ে চলেছেন বাবর আলী। 2 দিনের ব্যবধানে এই পর্বতারোহী আবারও খুশির ঝড় তুললেন পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত 27,940 ফুট উচ্চতার মাউন্ট লোৎসে শীর্ষে লাল সবুজের অলঙ্কার এঁকে দিয়ে। এই অভিযানের পরিচালক প্রতিষ্ঠান স্নোই হরাইজনের স্বত্বাধিকারী বোধা রাজ ভান্ডারি এবং বেস ক্যাম্পের ধর্মা তামাংয়ের দেওয়া তথ্যের বরাত দিয়ে এই সামিটের তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পর্বতারোহীর মাউন্ট লোৎসে শিখর স্পর্শ করা
করার ঘটনা। মূলত বাবর আলীর এই অভিযানে মাউন্ট এভারেস্টের পাশাপাশি মাউন্ট লোৎসে শীর্ষে যাওয়ার পরিকল্পনা নিয়েই এপ্রিলের শুরুতে ছেড়েছিলেন দেশ। বাংলাদেশের পর্বতারোহীরা এর আগে মাউন্ট এভারেস্ট শীর্ষে সামিট করলেও একই অভিযানে দুটি ৮,০০০ পর্বত কোনো বাংলাদেশি সামিট করেননি। বাবর আলী জোড়া এই ৮,০০০ পর্বত শীর্ষ স্পর্শ করে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। এছাড়া পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তিনি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সারা দেশে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে ১৩,১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০,০০০ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ১৬.৯%, অর্থাৎ প্রায় ১৭%। এদিন দুপুর ১টায় নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, ভোট কেন্দ্রের বাইরে ছোটখাটো ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর সংখ্যা মাত্র ১৮টি। তিনি বলেন, রাজবাড়ী জেলার বড়ইখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ঘটনা ঘটেছে। সেখানে একজন প্রার্থীর সমর্থকদের পিঠে কোপ দেওয়ার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে শরীয়তপুর জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ করার সময় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সেনেটচর ইউনিয়নের ফরাজি দারুস-সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে শরীয়তপুর জাজির উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টার দিকে সেনেটচর ইউনিয়নের ফরাজি দারুস-সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা ভোটারদের চাপ প্রয়োগ করে নিজেদের পক্ষে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করছিলেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এমন অভিযোগ পেয়ে কেন্দ্রে প্রবেশ করেন এবং ভিডিও ধারণ করেন বার্তাবাজারের প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় সহ বেশ কয়েকজন সাংবাদিক। এ সময় মোটরসাইকেল প্রতীকের ব্যাজ পরিহিত এক ব্যক্তি প্রথমে তাদের বাধা দেন, পরে সাংবাদিকদের আটকে রেখে মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান ওই ব্যক্তি। এক পর্যায়ে বাইরে থাকা অন্য সাংবাদিকরা তাদের ছাড়াতে গেলে মোটরসাইকেল প্রতীকের কমপক্ষে ৫০ জন সমর্থক তাদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা করেন। এতে কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন। পরে আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় জাজির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর গতকাল সোমবার শোক পালন করেছে ওয়াশিংটন। একই সঙ্গে দেশটি বলছে, রাইসির মৃত্যুতে তাৎক্ষণিক নিরাপত্তার কোনো প্রভাব পড়েনি। এদিকে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এছাড়া এই দুর্ঘটনার কোনো কারণও জানা নেই বলে জানান তিনি। গতকাল তিনি সাংবাদিকদের আরও বলেন, হেলিকপ্টার দুর্ঘটনার অনেক কারণ থাকতে পারে, যেমন যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল কিংবা আরও কিছু হতে পারে। অস্টিন বলেন, ইরানের ঘটনায় আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কিন্তু দুর্ঘটনার কারণ সম্পর্কে আমাদের কোনো অন্তর্দৃষ্টি নেই। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টার দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি ওয়াশিংটন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ওই বিবৃতিতে তিনি আরও বলেন, ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে আমরা দেশটির জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার পক্ষে লড়াইকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়ে অনুরোধ করে তেহরান, কিন্তু ইরানের এই অনুরোধে সাড়া না দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটন এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একমাত্র প্রতিপক্ষ ইরানের কাছ থেকে এ ধরনের অনুরোধ ছিল এক ধরনের অপ্রত্যাশিত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ইরান সরকার আমাদের কাছে সহযোগিতা চেয়েছিল, কিন্তু আমরা তাদের বিভিন্ন কারণে সেই সহযোগিতা প্রদান না করার কথা জানিয়েছি। রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ৬ জন যাত্রী ও ক্রু সহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। রাতভর খোঁজাখুঁজির পর সোমবার সকালে এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা প্রায় ৭.৫ মাস ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দখলদার বাহিনীর অব্যাহত হামলা ও অভিযানে উপত্যকাটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক আদালতে। গণহত্যা বন্ধের দাবি তুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলছেন, ইসরায়েলি
বাহিনী গণহত্যা করছে না। গাজায় যা চলছে তা গণহত্যা নয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগ সোমবার সরাসরি প্রত্যাখ্যান করেছেন জো বাইডেন। হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ ইভেন্টে এদিন তিনি বলেন, গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। মূলত গাজা ভূখণ্ডে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় 7.5 মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 35,500-এরও বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় ফিলিস্তিনিপন্থীদের তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়েছেন বাইডেন। ইসরায়েলের প্রতি নিজের অবিচল সমর্থনের জন্য বাইডেনকে জেনোসাইড জো হিসাবে আখ্যায়িত করেছেন বিক্ষোভকারীরা। রয়টার্স বলছে, সোমবার হোয়াইট হাউসের ওই ইভেন্টে বাইডেন জোর দিয়ে বলেন, ইসরায়েল নিজেই ভিকটিম। ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন লোহার আবরণের মতো দৃঢ়। তিনি বলেন, আমরা সিনোয়ার এবং হামাসের বাকি কসাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে আছি। আমরা ইসরায়েলের সঙ্গে কাজ করছি যেন হামাসকে পরাজিত করা যায়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। ইয়েস।
নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যান্য সহযাত্রীদের শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে। মঙ্গলবার এ তথ্য দিয়ে ইরানের সংবাদ মাধ্যম মেহের জানিয়েছে, সকালে ইরানের তাবরিজ শহরে নিহতদের জানাজা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি ও তার 7 সহযাত্রীর দাফনে যোগ দিতে শহরটির একটি কেন্দ্র স্কয়ার থেকে হেঁটে রওনা হন লাখো ইরানি। এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি। প্রসঙ্গত, রোববার আজারবাইজানের সীমান্তের কাছে 2টি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি, কিন্তু তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। পরদিন সোমবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এদিকে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার জাতিসংঘের সর্বোচ্চ এই পরিষদের অধিবেশনে রাইসি ও তার সঙ্গীদের স্মরণে এই নীরবতা পালন করা হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। তার মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন প্রক্রিয়ার সময় বিবেচনা করার পর দেশটির প্রধান ক্ষমতাধর ব্যক্তিরা আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আগামী 30 মে থেকে 3 জুন পর্যন্ত প্রার্থীদের নিবন্ধন করা হবে, আর প্রচারণা চলবে 12 থেকে 27 জুন। দেশটির সংবিধানের 131 নং অনুচ্ছেদ অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ফলে দেশটিতে আগামী 29 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। রোববার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুদেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। চারদিকে যখন রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে গুঞ্জন চলছে, ঠিক তখনই ইসরায়েলের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে আমাদের কোনো ভূমিকা নেই, এ কাজ আমাদের নয়। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের এই ছায়াযুদ্ধ গত মাসে প্রকাশ্য হয়ে পড়ে যখন ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসফানে ইসরায়েলও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব কারণে ভূ রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। তবে গতকাল এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনে ডিউটি করেছেন। চাচা আলামিনের পরিবর্তে তিনি নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছেন বলে ওই স্কুল ছাত্র জানিয়েছেন। তবে তিনি কিভাবে ডিউটিতে এসেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের প্রতিনিধি শাহাদাত হাসান জানান, আজ মঙ্গলবার সকাল 9টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সরেজমিনে দেখা যায় হোসাইন নামে এক কিশোর আনসারের পোশাক পরে নির্বাচনে ডিউটি করছেন। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে বলেন তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়ঘর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে। তার বাবা জয়নাল আবেদিন আনসারের ইউনিয়ন কমান্ডার। তিনি পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ভর্তি রোল নাম্বার 78। কিসের ডিউটি? আনসার। তুমি আনসার সদস্য। তুমি কি আনসারের চাকরি হয়েছে তোমার? তুমি কি তোমার চাকরি হয়েছে এখানে? কিভাবে এখানে আসলা? আরেকজনের ভোটার আইডি কার্ড দিয়ে এখানে আসছো। কে নিয়ে আসছে তোমাকে এখানে? কি করেছে? আনসারের কমান্ডার তোমার আব্বু। কি নাম? চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে তিনি ডিউটিতে এসেছেন। তবে এই কিশোর কিভাবে নির্বাচনের ডিউটিতে এসেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আহসান কবির বলেন, ওই শিশু কিভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা আমি বলতে পারবো না। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারবে। এই কেন্দ্রের দায়িত্বরত প্লাটুন কমান্ডার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। চাচা অসুস্থ থাকায় কোনো লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ। শোনো না,
আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। ইয়েস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এখন দেখবেন বিনোদন সংবাদ। জমে উঠেছে ভারতের নির্বাচন। গত 19 এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভার এ ভোট চলবে আগামী 1 জুন পর্যন্ত, যার মধ্যে সোমবার মুম্বাই অনুষ্ঠিত হলো 5ম ধাপের ভোট। এতে সাধারণ মানুষের পাশাপাশি ভোট উৎসবে মাতলেন বলিউড তারকারাও। সোমবার দিনভর জমিয়ে ভোট দিলেন তারারা। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন থেকে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, কারিনা সাইফ, ধর্মেন্দ্র, সালমান খানের বাবা সেলিম খান, শাহরুখ খানদের দেখা গেল ভোটের ময়দানে। চলতি লোকসভা নির্বাচনেই প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার। গত বছর স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পান খিলাড়ি। এদিন সকাল সকাল ভোট দিতে আসেন তিনি, সঙ্গে শাশুড়ি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। ভোট দেওয়ার পর দুজনেই রওনা দেন লন্ডনে। অন্যদিকে কাজে যাওয়ার আগে এসে ভোট দিয়ে গেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। গোলাপি সালোয়ার কামিজে বেশ সেজেগুজে এসেছিলেন তিনি। অন্যদিকে একাই দেখা গেল রণবীর কাপুরকে। আসেননি স্ত্রী আলিয়া ভাট। পাপারাজ্জিদের জন্য পোজও দিলেন রণবীর। পরে এসেছিলেন সাদা রঙের শার্ট পরে। ভোট দিয়েছেন সানি ও ববি দেওল। 2023 সালে দুজনেই সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে। গাদার 2 আর অ্যানিমালের সাফল্যের পর নাগরিক দায়িত্ব পালন করতে দেখা গেল দুই ভাইকে। এসেছিলেন বাবা ধর্মেন্দ্র। মা বোনকে নিয়ে নতুন গাড়িতে চেপে ভোট দিতে এসেছিলেন শিল্পা শেট্টি। রেখা থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, অনন্যা পাঞ্জেরাও মিস করেননি পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমির খান সঙ্গে করে নিয়েছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে। একসঙ্গে এসেছিলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংও। এদিন সাদা শার্টের ভেতর স্পষ্ট ফুটে উঠেছিল অভিনেত্রীর বেবি বাম। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে নাম দিয়ে দল পেয়েছেন তাসকিন আহমেদ। আজ এলপিএল এর 2024 আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে ড্রাফটে দল পেয়েছেন তাসকিন। এই ডানহাতি পেসারকে তার ভিত্তিমূল্য $50,000 দলে টেনেছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিন ছাড়া আরও একাধিক বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজেদের নাম দিয়েছিলেন, কিন্তু দল পাননি লিটন দাস ও মুশফিকুর রহিম। লঙ্কা প্রিমিয়ার লিগের 2023 সালের আসরে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন লিটন দাস। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমে দল না পেলেও টুর্নামেন্টের শেষ অংশে দাসুন সানাক্কার দলে যোগ দিয়েছিলেন। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের ওই ওপেনার। সম্প্রতি বাংলাদেশের হয়ে জাতীয় দলের জার্সিতেও ফর্মে নেই লিটন। ফলে এলপিএল এর আসন্ন আসরে কোনো দলই তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি। লিটনের পর দল পাননি মুশফিকুর রহিমও। লিটনের ড্রাফট মূল্য $30,000 ও মুশফিকের মূল্য $50,000 থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিরা। এলপিএল এর আজকের ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ভিসা নীতির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক পালন করবে বাংলাদেশ। এভারেস্টের পর লোৎসে পর্বত চূড়ায় বাবর আলী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, প্রকাশ্যে ভোট দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিকদের উপর হামলায় আহত 10। ইরানকে সহযোগিতার অনুরোধ প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র। রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা পালন। এবং 58 লাখ টাকায় দল পেলেন তাসকিন, লিটন মুশফিককে কিনল না কেউ। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvus.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো ভিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।